হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ চান্দা। আশা করি সকলে ভালো আছে। তো আজকে আমরা একটা নতুন উদ্যমে শুরু করব, কারণ হচ্ছে মাদ্রাসা এক্সাম কিন্তু আমাদের অলরেডি মাদ্রাসা সার্ভিস কমিশন আর কি আমাদের কিন্তু অলরেডি ডেট দিয়ে দিয়েছে এক্সামের জন্য। ঠিক আছে, তো আমাদের মার্চের 3 তারিখে পরীক্ষা রয়েছে 9, 10 এবং 11, 12। তো 8 ওয়াজ স্কাইলার্ক, এটা 9, 10 এবং 11, 12 কিন্তু দুটোতেই রয়েছে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। অনেকে রিকোয়েস্ট করেছিল 2 আওয়ার স্কাইলার্কের জন্য, তো চলো এটা বাকিও আছে। চলো এটা আজকে কতটা হয় দেখা যাক। ঠিক আছে, তো চলো একদম সময় নষ্ট না করে শুরু করা যাক। চলো দেখো, 2 আওয়ার স্কাইলার্ক বাই পার্সি বাইসি শেলি। ওকে, তো এই পোয়েমটা শুরু করার ফার্স্টে আমরা জেনে নেই যে এই পোয়েমটার ব্যাকগ্রাউন্ড কী ছিল। ঠিক আছে, পোয়েমটার ব্যাকগ্রাউন্ড দেখো, এই পার্সি বাইসি শেলি এবং তার ওয়াইফ ম্যারি শেলি এই দুজনে কি করছিলেন, একদিন ইভিনিং ওয়াকে দুজনে হাঁটছিলেন। ঠিক আছে, ইভিনিং ওয়াক তারা করছিলেন এবং করছিলেন কোথায় ইভিনিং ওয়াক, সেটা হচ্ছে ইটালির লিভর্নো। ঠিক আছে, লিভর্নো নামক একটা সিটিতে। তো তারা দুজনে ইভিনিং ওয়াক করছিলেন, পার্সি শেলি এবং ম্যারি শেলি দুজনে। তো এবং সেই সময় হঠাৎ তারা একটা স্কাইলার্কের সং শুনতে পান। ঠিক আছে, এবং তার ওয়াইফ যে ম্যারি শেলি, তিনি কি করেন, তিনি এই বিষয়টার বর্ণনা দেন এবং সেই তার বর্ণনা, অর্থাৎ ম্যারি শেলি সেই স্কাইলার্কের যে একটা বর্ণনা দেন, তখন সেইটা পার্সি বাইসি শেলির পছন্দ হয় এবং তারপরেই কিন্তু তিনি এই পোয়েমটা লেখেন। ঠিক আছে, এবং তিনি এই পোয়েমটা লিখেছিলেন। তাহলে দ্য পোয়েম ওয়াজ রিটেন ইন 1920 এবং ওয়াজ পাবলিশড ইন দ্য সেম ইয়ার। ওকে, পাবলিশড ইন 1920। ওকে, পাবলিশড ইন দ্য সেম ইয়ার, এটা হচ্ছে লেট জুনে পাবলিশ হয়েছিল, ইন লেট জুন। এবং শুধু এটা পাবলিশ হয়েছিল তাই নয়, তার সাথে সাথে তিনি আরও একটা পাবলিশ করেছিলেন, যেটা হচ্ছে লিরিক্যাল একটা ড্রামা ছিল, সেটা হচ্ছে প্রমিথস আনবাউন্ড। এটা তিনি পাবলিশ করেছিলেন, একটা লিরিক্যাল ড্রামা এটার সাথেই। ওকে, তো এই হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড, যে তিনি কেন এই 2 স্কাইলার্কটা লিখেছিলেন এবং যে স্কাইলার্কের যে একটা ব্লিসফুল যে স্পিরিট আছে, যেটা তিনি পোয়েমের প্রথমেই বর্ণনা করেছেন। তো এইটাকেই তিনি বর্ণনা করার জন্য, স্কাইলার্কের একটা বিশদ বিবরণ দেওয়ার জন্য আমাদের সামনে তিনি তুলে ধরেছেন। তো চলো দেখা যাক, শুরু করা যাক। আরও কিছু ইনফরমেশান আছে যেটা বলে নিই এর ফার্স্টে, সেটা হচ্ছে এই পোয়েমে কিন্তু টোটাল 21 স্ট্যাঞ্জা রয়েছে এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জাতে কিন্তু 5টা করে লাইন রয়েছে। ঠিক আছে, 5টা করে লাইনে দেখবে প্রথম 4টে লাইন হচ্ছে ছোট এবং তারপরে লাস্ট লাইনটা কিন্তু একটু বড় টাইপের। ঠিক আছে, তো এটার জন্য মনে করা যেতে পারে, মনে করো যে একটা স্কাইলার্ক যখন আকাশে উঠছে, তখন মনে করো তার ডানা সে ঝাপটাচ্ছে, জোরে জোরে যখন ঝাপটাচ্ছে, তখন এই প্রথম 4টে লাইন, আর যখন সে তার ডানাটাকে আকাশে ভাসিয়ে দিচ্ছে, অর্থাৎ মনে করো একটা পাখি দেখবে, খেয়াল করে যখন আকাশে ওড়ে, দেখবে মাঝে মাঝে সে তার ডানাকে খুব জোরে ঝাপটায়, আবার দেখবে কখনো কখনো সে দুটো ডানাকে দুপাশে একদম পুরো পাতিয়ে দেয়, অর্থাৎ কোনো ডানা ঝাপটায় না, যেন নিজেকে ভাসিয়ে দিয়েছে সেই বাতাসে। ঠিক আছে, এবং উড়ে চলেছে, সামনে এগিয়ে চলেছে। তো ঠিক সেই রকম কখনো কখনো সে ডানা ঝাপটায়, কখনো কখনো সে নিজেকে পুরো ছেড়ে দেয়, তার ডানাকে পুরো একদম সমান্তরালে রেখে, সোজা রেখে তারা কিন্তু এগিয়ে যায়, অর্থাৎ আকাশে ওড়ে। তো এই মনে করো ডানার ঝাপটানোর সময়টা হচ্ছে ফার্স্ট 4টে লাইন, এবং লাস্টে যখন তার নিজের দেহটাকে ফ্লোট করে দেয়, ভাসিয়ে দেয়, তখন সেইটা হচ্ছে লাস্ট 5th লাইন। ঠিক আছে, এইভাবে মনে করো। আর যেটা, সেটা হচ্ছে এই পোয়েমটা কিন্তু দি ফার্স্ট 4 লাইন্স অফ দি পোয়েম, the first 4 lines of each stanza of the poem is written in trochaic trimeter and the 5th line in iambic hexameter. ওকে, অর্থাৎ প্রথম 4টে লাইন কিন্তু ট্রোকেইক ট্রাইমিটারে লেখা হয়েছে, ট্রোকেইক ট্রাইমিটার। ফার্স্ট 4 lines, okay, and the 5th line is written in iambic hexameter. ওকে, আচ্ছা,
আর এই পোয়েমের যে রাইম স্কিম রয়েছে সেটা একটু দেখে নাও। সেটা হচ্ছে এ বি এ বি বি, এ বি এ বি বি, ওকে। আর এটা হচ্ছে একটা লিরিক পোয়েম, ওকে। তো চলো এবার পোয়েমটা শুরু করা যাক। দেখো, এই যে টু আ স্কাইলার্ক যে নামকরণটা হয়েছে, ঠিক আছে, স্কাই কথার অর্থ হচ্ছে আকাশ, অর্থাৎ যে পাখি আকাশে উঠছে, ঠিক আছে, এবং আকাশে উঠতে উঠতে সে কিন্তু গান গাইছে, ঠিক আছে। তার গানটা সে একদম স্পন্টেনিয়াসলি গেয়ে চলেছে, স্বতঃস্ফূর্তভাবে গেয়ে চলেছে। তো সেটাই আমরা দেখবো। চলো পোয়েমটা শুরু করা যাক। ফার্স্ট লাইন কি বলছে দেখো, হেল টু দি ব্রিথ স্পিরিট, অর্থাৎ অ্যাড্রেস করছে ফার্স্টেই দ্য পোয়েট অ্যাড্রেস করছে কাকে, স্কাইলারকে অ্যাড্রেস করে বলছে হেল টু দি, দি বলতে তুমি, ইউ, ঠিক আছে, ইউ। ব্রিথ স্পিরিট, ব্রিথ বলতে হ্যাপি, জয়াস, হ্যাপি, জয়াস বা জয়ফুল, ওকে। তো ব্রিথ স্পিরিট অর্থাৎ দেখো তিনি কিন্তু সেই স্কাইলারকে কোনো বার্ড বলে সম্বোধন করছে না, তিনি কিন্তু স্পিরিট বলে সম্বোধন করছেন, আত্মা বলে সম্বোধন করছেন, অর্থাৎ একটা জয়ফুল আত্মা, একটা সুখী আত্মা, ঠিক আছে। বার্ড দো নেভার ওয়ার্ড, এটা এসব আর্কেইক ওয়ার্ড এগুলো। তো কি বলছে যে পাখি তো তুমি কখনোই ছিলে না। পোয়েট বলছেন যে হে ব্রিথ স্পিরিট, তুমি তো পাখি কখনোই ছিলে না। অর্থাৎ তিনি যেহেতু স্কাইলারকে আত্মা বলে সম্বোধন করছেন, সেহেতু তিনি কিন্তু পাখির সাথে তুলনা করেননি, অর্থাৎ কোনো সাধারণ পাখি সে নয়, অন্য কোনো পাখির মতো কিন্তু সে নয়, ঠিক আছে। সেই জন্য তিনি কিন্তু সেই স্কাইলারকে পাখি বলে সম্বোধন করছেন না। দ্যাট ফ্রম হেভেন অর নিয়ার ইট পোরেস্ট দাই ফুল হার্ট, অর্থাৎ যে কিনা দ্যাট ফ্রম হেভেন, অর্থাৎ সে যেহেতু আকাশে উঠছে, স্কাইয়ে অর্থাৎ আকাশে যেহেতু সে উঠছে, সেই জন্য সে সেটা হচ্ছে হেভেন, আর আমরা পাতালটাকে বলি সেটা হচ্ছে হেল, নরক, তাই তো। তাহলে আকাশ যেটা সেটাকে আমরা হেভেন বলছি এখানে। তাহলে বলছে যে দ্যাট ফ্রম হেভেন অর নিয়ার ইট, যে ওই স্বর্গ অর্থাৎ হেভেন অথবা এর আশপাশ থেকে ও আশপাশ দিয়ে ও উড়ে চলেছে। পোরেস্ট দাই ফুল হার্ট ইন প্রফিউজ স্ট্রেইনস অফ আনপ্রিমেডিটেটেড আর্ট, অর্থাৎ দ্যাট ফ্রম হেভেন অর নিয়ার ইট, যে এর আশপাশ থেকে অর্থাৎ হেভেন অথবা এর আশপাশ থেকে সে উড়ে চলেছে। পোরেস্ট দাই ফুল হার্ট, অর্থাৎ তার মানে সেই যে সং অর্থাৎ যে গান গাইছে সেই স্কাইলার্ক, সেটাকে যেন একেবারে পুরো ঢেলে দিয়েছে, ঠিক আছে, একদম ফ্রম দ্য কোর অফ দ্য বার্ডস হার্ট, ঠিক আছে, সে কিন্তু গানটা গাইছে। ইন প্রফিউজ স্ট্রেইনস অফ আনপ্রিমেডিটেটেড আর্ট, অর্থাৎ আনপ্রিমেডিটেটেড বলতে স্পন্টেনিয়াসলি, অর্থাৎ সে যে গানটা গেয়ে চলেছে একেবারে স্বতঃস্ফূর্তভাবে, কোনো রকম বাধা বিঘ্ন নেই তার মধ্যে, বা অন্য কেউ গান করতে বলছে তার জন্য সে গাইছে সেটাও নয়, সে নিজের ইচ্ছায় সম্পূর্ণ স্বেচ্ছায় কিন্তু সে গান গেয়ে চলেছে। প্রফিউজ বলতে গভীর, ঠিক আছে, ইন প্রফিউজ স্ট্রেইনস অফ আনপ্রিমেডিটেটেড আর্ট, অর্থাৎ সে যেন গানের মানে গানের সমস্ত আকাশ বাতাস যেন সে একেবারে সম্পূর্ণ করে দিয়েছে, একদম স্পন্টেনিয়াসলি গানকে, ওকে। বোঝা গেছে এটুকু আশা করি। নেক্সট স্ট্যান্জা কি বলছে দেখো। ফার্স্ট যে 6টা স্ট্যান্জা আছে, অর্থাৎ এই পোয়েমটাকে কিন্তু আমরা 3টে ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। ফার্স্ট যে 6টা স্ট্যান্জা সেটা হচ্ছে একরকমভাবে ভাগ করা হয়েছে, নেক্সট 6টা স্ট্যান্জা একরকমভাবে ভাগ করা হয়েছে, আর তারপরের 9টা স্ট্যান্জা, এই যে 6 আর 6 12 হয়ে গেল, আর 9 21, অর্থাৎ আমাদের টোটাল 21টা স্ট্যান্জা আছে। প্রথম 6টা অন্য মানে এই যে পাখি স্কাইলার্কের বর্ণনা দেওয়া হয়েছে যে ও কীভাবে উঠছে না উঠছে, ঠিক আছে, ও যে কীভাবে গান গেয়ে চলেছে সেভাবে। আর নেক্সট যে 6 স্ট্যান্জা, সেখানে কিন্তু বিভিন্ন ইমেজ ক্রিয়েট করা হয়েছে, যে বিভিন্ন কম্পেয়ার করা হয়েছে, ঠিক আছে, ওই স্কাইলার্কের সাথে বিভিন্নভাবে বিভিন্ন অবজেক্টের কম্পেয়ার করা হয়েছে, পোয়েট হোক, ঠিক আছে, আমরা পড়বো আস্তে আস্তে। এবং নেক্সট যে লাস্ট 9 স্ট্যান্জা সেটাকেও আলাদাভাবে ভাগ করা হয়েছে, আমরা আস্তে আস্তে পড়তে পড়তে এগুলো দেখব। তো চলো এখন যে আমরা ফার্স্ট 6 স্ট্যান্জা সেটা দেখবে তোমরা, কিন্তু ওই বার্ড কীভাবে গান গাইছে সেগুলোর কিন্তু বর্ণনা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো চলো,
হায়ার স্টিল অ্যান্ড হায়ার ফ্রম দ্য আর্থ দাও স্প্রিংগেস্ট লাইক আ ক্লাউড অফ ফায়ার। তো কী বলছে, তুমি আরও উঁচুতে ওড়ো, আরও উঁচুতে ওড়ো, ফ্রম দ্য আর্থ দাও স্প্রিংগেস্ট, এবং একদম পৃথিবী ছাড়িয়ে চলে যাও, দাও স্প্রিংগেস্ট। স্প্রিংগেস্ট বলতে কিন্তু এখানে জাম্প, ঠিক আছে, লাফাতে লাফাতে ওড়ো, তুমি উঠতে উঠতে লাফাও বা লাফাতে লাফাতে ওড়ো এবং আরও উপরে উঠে যাও, আরও উঁচুতে ওঠো, লাইক আ ক্লাউড অফ ফায়ার। কেমনভাবে, যেমন ক্লাউড অফ ফায়ার বলতে কিন্তু এখানে ক্লাউড বলতে মেঘ নয়, ঠিক আছে, এখানে কিন্তু ক্লাউড বলতে মাস, অর্থাৎ গ্যাদারিং, যেটা মাস অফ ফায়ার, অর্থাৎ আগুনের যখন হলকা ওঠে বা আগুনের ফুলকি ওঠে, আগুনের ফুলকি যেমন হঠাৎ করে দাও দাও করে জলে আবার আস্তে আস্তে নিভে যায় বা দেখা যায় না, ঠিক তেমনভাবেই তুমিও আকাশে ওড়ো এবং তোমাকে হয়তো দেখা যাবে না কিন্তু তুমি আকাশে থাকবে, ঠিক তেমনভাবেই, অর্থাৎ সেই ক্লাউড অফ ফায়ারের মতো, ঠিক আছে। ক্লাউড অফ ফায়ার যেমন জলে আবার নিভে যায়, দেখা যায় না, ঠিক তেমনভাবেই তুমি আকাশে ওড়ো, আবার তুমি অদৃশ্য হয়ে যাও, ঠিক আছে। দ্য ব্লু ডিপ দ্য উইঙ্গেস্ট অ্যান্ড সিঙ্গিং স্টিল ডোজড সোর অ্যান্ড সোরিং এভার সিঙ্গেস্ট, এবং দ্য ব্লু ডিপ দ্য উইঙ্গেস্ট, অর্থাৎ ব্লু ডিপ বলতে একেবারে সেই আকাশের ঘন নীলের মধ্যে তুমি একেবারে ডুবে যাও, অর্থাৎ আরও গভীরে যাও, দ্য উইঙ্গেস্ট অ্যান্ড সিঙ্গিং স্টিল ডোস্ট বলতে কিন্তু এখানে ডু, কেন ডু বলা হয়েছে, অর্থাৎ এমফাসাইজ করার জন্য। যখন মনে করো যে ভাবে আই ডু এর পরে কোনো ভার্ব আনা হয়, ঠিক আছে, ধরো আই ডু জাম্প, ওকে, আই ডু জাম্প, তখন কিন্তু এই জাম্পের ওপর কিন্তু একটা এমফাসাইজ ক্রিয়েট করা হয়, ঠিক আছে। ঠিক তেমনভাবে এখানে একটা এমফাসাইজ আনা হয়েছে যে অ্যান্ড সিঙ্গিং স্টিল ডোস্ট সোর অ্যান্ড সোরিং এভার সিঙ্গেস্ট, অর্থাৎ তুমি উড়তে উড়তে গান করতে করতে ওড়ো উঁচুতে এবং উঁচুতে আরও উঠতে উঠতে গান গাও, ঠিক আছে। ঠিক লাইনটা ঘুরিয়ে দেওয়া হয়েছে, দ্য অ্যান্ড সিঙ্গিং স্টিল ডোস্ট সোর অ্যান্ড সোরিং এভার সিঙ্গেস্ট, অর্থাৎ গান করতে করতে অনেক উপরে উঠে যাও, আবার উপরে অনেক উঠতে উঠতে তুমি গান গাও, ঠিক এমনটা। নেক্সট স্ট্যানজা কি বলছে দেখো, ইন দ্য গোল্ডেন লাইটনিং অফ দ্য সানকেন সান ওভার হুইচ ক্লাউডস আর ব্রাইটনিং, ঠিক আছে। দেখো এই যে সানকেন সান, অনেকে এখানটাতে গুলিয়ে ফেলে যে সানকেন সান বলতে, সানকেন বলতে ডুবন্ত সূর্য, কিন্তু নয়, এখানে তোমরা বিফোর ডন করবে, এই সানকেন সানের অর্থ এখানে তোমরা বিফোর ডন করবে, অর্থাৎ একদম সেই সূর্য ওঠার আগের মুহূর্তে যখন চারিদিকে লাল আভা ছড়িয়ে থাকে, সেই সময়টা দেখবে সূর্য ওঠার আগের মুহূর্তে আর সূর্য অস্ত যাওয়ার ঠিক আগের মুহূর্ত, ঠিক আছে। এই দুটো সময় কিন্তু একেবারে সূর্য ডুবে যাওয়ার আগের মুহূর্তের কথা বলছি, সেই দুটো সময় কিন্তু আকাশ খুব লাল যে একটা আভা সেটা কিন্তু সারা আকাশে ছড়িয়ে থাকে, ঠিক আছে। তো এখানে কিন্তু সেই বিফোর ডনে সময়, অর্থাৎ সেই ভোরের আগে সূর্যোদয়ের ঠিক আগের মুহূর্তে যখন লাল আভা একেবারে চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই সময়কার কথা বলা হয়েছে ইন দ্য গোল্ডেন লাইটনিং, অর্থাৎ সেই আলো যেন একেবারে স্বর্ণাভ, ঠিক আছে, স্বর্ণাভ একেবারে আলো যেটা জলজল করে জ্বলছে, ওভার হুইচ ক্লাউডস আর ব্রাইটেনিং, এবং কী জলজল করে জ্বলছে, ক্লাউডস, এবং ওই সানকেন সান, অর্থাৎ ওই সূর্যের আশেপাশে যে ক্লাউডগুলো রয়েছে সেই মেঘেরা কিন্তু জলজল করে জ্বলছে সেই সূর্যের আলোয় আলোকিত হয়ে, ওকে। দাও ডোস্ট ফ্লোট অ্যান্ড রান, অর্থাৎ ইউ ডু, দাও বলতে এখানে ইউ হচ্ছে আর্কেইক ওয়ার্ড আমরা জানি, আর ডোস্ট বলতে এখানে ডু, ঠিক আছে। তাহলে ইউ ডু ফ্লোট অ্যান্ড রান, অর্থাৎ দাও ডোস্ট ফ্লোট অ্যান্ড রান, এবং কী করো, ওই যে পোয়েম শুরু করার আগে কিন্তু আমি বলেছিলাম যে যখন আকাশের দিকে তাকাবে মাঝে মাঝে পাখিদের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে যে পাখিরা মাঝে মাঝে খুব জোরে ডানা ঝাপটায়, আবার কখনো কখনো নিজের দেহটাকে ভাসিয়ে দিয়ে ওড়ে। তো এখানে সেরকমটাই বলা হয়েছে যে তুমি ফ্লোট, অর্থাৎ নিজের দেহকে ভাসিয়ে দাও, ভাসিয়ে দিয়ে উড়ে যাও, আবার মাঝে মাঝে খুব জোরে জোরে ডানা ঝাপটাও, ঠিক আছে, ডানা ঝাপটিয়ে ওড়ো, লাইক অ্যান আনবডিড জয় হুজ রেস ইজ জাস্ট বিগান, কেমনভাবে, লাইক অ্যান আনবডিড জয়, অর্থাৎ সেই স্পন্টেনিয়াসলি, ঠিক আছে, হুজ রেস ইজ জাস্ট বিগান, যেন তোমাকে দেখে প্রতি মুহূর্তে মনে হয় যে তোমার এই যাত্রা সবেমাত্র শুরু হয়েছে, ঠিক আছে। অর্থাৎ অনেকটা মানুষ জার্নি করার পরে কি মনে হয় যে না, ও খুব ক্লান্ত হয়ে গেছে, তার চোখ মুখ দেখে যেমনটা মনে হয় না, কিন্তু এখানে স্কাইলার্কের ক্ষেত্রে কিন্তু পুরোটাই উল্টো। সে যতই উড়ুক না কেন গান গাইতে গাইতে, যত দূরেই চলে যাক না কেন, তাকে যখনই দেখা যায় তখনই তাকে দেখে মনে হয় যেন তার সেই যাত্রা সবেমাত্র শুরু হয়েছে, অর্থাৎ তার চোখে মুখের মধ্যে, তার বডির মধ্যে কোনো রকম ক্লান্তি নেই, তার স্পিরিটের মধ্যে কোনো রকম ক্লান্তির ছাপ নেই, সে সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে উড়ে চলেছে গান গেয়ে গেয়ে, বোঝা গেছে। নেক্সট স্ট্যান্জা দেখো কি বলছে, দ্য পেল পার্পল
ইভিনিং বলতে কিন্তু এখানে ইভিনিং, ঠিক আছে, সন্ধ্যাবেলা। অর্থাৎ সেই আগের স্ট্যান্ডাতে আমরা কি দেখলাম যে সানকেন সানের কথা বলা হয়েছে, অর্থাৎ বিফোর ডন, অর্থাৎ সকাল থেকে কিন্তু সেই সন্ধ্যা অবধি সে কিন্তু উড়েই চলেছে, ঠিক আছে। দ্য পেল পার্পল ইভেন বলতে ইভিনিং, অর্থাৎ সেই ইভিনিংয়ে অর্থাৎ সন্ধ্যাবেলাতে সেই সূর্য যখন ডুবে যাচ্ছে তখন সেই সময়টা তার চারদিকে কেমন কালার হয়ে রয়েছে এনভায়রনমেন্টটাতে, পেল পার্পেল কালার, একটা বিবর্ণ বেগুনি রঙের একটা আভা চারিদিকে ছড়িয়ে রয়েছে। দ্য পেল পার্পেল অর্থাৎ ইভিনিং মেল্টস অ্যারাউন্ড দাই ফ্লাইট লাইক আ স্টার অফ হেভেন ইন দ্য ব্রড ডেলাইট। বোঝা গেছে কি বলছে দেখো, মেল্টস অ্যারাউন্ড দাই ফ্লাইট, অর্থাৎ সেই পেল পার্পেল ইভিনিং, সেই পেল পার্পেল যে সন্ধ্যাবেলাটা সেটা কি করছে, গলে যাচ্ছে অ্যারাউন্ড দাই ফ্লাইট। অর্থাৎ তুমি যে উঠছো তার মধ্য দিয়ে সন্ধ্যাবেলাতে যে তুমি উঠছো যখন, কিন্তু কি দেখা যাচ্ছে যে সেই ইভিনিংটা আস্তে আস্তে গলে যাচ্ছে কথা এখানে অর্থ হচ্ছে যে আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে, অর্থাৎ যে একটা আলোর যে একটা আভা সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না, আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে, অর্থাৎ তোমাকেও আর দেখা যাচ্ছে না। Like a star of heaven in the broad daylight, thou art unseen, but yet I hear thy shrill delight. অর্থাৎ like a star of heaven in the broad daylight, অর্থাৎ মনে করো সেই হেভেনের যখন একটা স্টার, সেই স্টারকে যেরকম ধরো দিনের পরিষ্কার আলোতে কি আমরা কোনো তারা দেখতে পাই? অবশ্যই পাই না, সরি। কিন্তু তার মানে তো এই নয় যে সেই তারাটা সেখানে নেই, সেই তারাটাকে আমরা দেখতে পাচ্ছি না কারণ দিনের আলো প্রস্ফুটিত হয়েছে তার জন্য, কিন্তু তার মানে তো এই নয় যে তারাটা ওখানে নেই। ঠিক তেমনভাবেই তুমি হয়তো, অর্থাৎ অন্ধকার নেমে যাওয়ার জন্য তোমাকে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু তুমি সেখানেও বর্তমান রয়েছো, ঠিক আছে। দাও আর আনসিন, পরের লাইনেই বলেছে দেখো, দাও বলতে ইউ, আর্ট বলতে আর, যে ইউ আর আনসিন, অর্থাৎ দাও আর আনসিন, বাট ইয়েট আই হিয়ার দ্য শ্রিল ডিলাইট, কিন্তু তবুও তোমাকে দেখা যাচ্ছে না, কিন্তু তবুও কিন্তু আমি তোমার সেই তীক্ষ্ণ যে একটা মিষ্টি মধুর যে একটা কণ্ঠস্বর, অর্থাৎ যে গান, সেটা কিন্তু আমি শুনতে পাচ্ছি। অর্থাৎ দেখো, এতক্ষণ পর্যন্ত এই পোয়েট কিন্তু কোনো কিছুই দেখতে পাচ্ছিলেন না, শুধুমাত্র তার গান শুনতে পাচ্ছিলেন, ঠিক আছে। এর পরের স্ট্যান্ডাতে আমরা দেখব যে তিনি তার গানকে ফিল করছেন। দেখো এই স্ট্যান্ডাতেই দেখবে, এখানে দেখো ফিল রয়েছে, উই ফিল দ্যাট ইট ইজ হিয়ার, ঠিক আছে। তাহলে এখানে হিয়ার এবং এর পরের স্ট্যান্ডা থেকে আমরা দেখব ফিল, অর্থাৎ তিনি অনুভব করছেন। বোঝা গেছে? তারপরে দেখো কি বলছে নেক্সট স্ট্যান্ডা। তাহলে আমাদের কটা স্ট্যান্ডা হলো? 1 2 3 4 5। আচ্ছা, নেক্সট স্ট্যান্ডা কি বলছে দেখো, কিন অ্যাজ আর দ্য অ্যারোস অফ দ্যাট সিলভার স্ফিয়ার। সিলভার স্ফিয়ার বলতে এখানে কিন্তু তোমরা ভেনাস করবে, অনেকে মুন করো, কিন্তু মুনটা করবে না, এখানে সিলভার স্ফিয়ার বলতে কিন্তু ভেনাসের কথা বোঝানো হয়েছে। কিন অ্যাজ আর দ্য অ্যারোস অফ দ্যাট সিলভার স্ফিয়ার, অর্থাৎ ভেনাস, অর্থাৎ যখন ভেনাসকে কিন্তু দেখো ওই একদম ভোরবেলা, অর্থাৎ বিফোর ডন, একদম ভোর হওয়ার আগের মুহূর্তেও কিন্তু আমরা ভেনাসকে দেখতে পাই, এবং সেই সময়টা তার যে ব্রাইটনেস যেটা সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকে, ঠিক আছে। তাহলে কিন অ্যাজ আর দ্য অ্যারোস, এবং ওই সময় তোমার যে অর্থাৎ ভেনাসের যে অ্যারো, অর্থাৎ আলোর যে আভা, সেটাকে অ্যারোর সাথে তুলনা করা হয়েছে, যেন আলোর কোনো রে বেরোচ্ছে, আলোর যে রেগুলো কি আমরা এইরকম অ্যারো হিসেবে দেই না, তো সেটাই বলা হচ্ছে যে আলোর যে রেটা আসছে সেই ভেনাস থেকে, হুজ ইন্টেন্স ল্যাম্প ন্যারোস, এবং যার আলোটা কিন্তু আস্তে আস্তে ন্যারো হয়ে যাচ্ছে, অর্থাৎ নিভে যাচ্ছে, দমে যাচ্ছে, ঠিক আছে। ইন দ্য হোয়াইট ডন ক্লিয়ার, কেন দমে যাচ্ছে? যত সেই ভোর হচ্ছে আর যত সকাল হচ্ছে, সেই সকাল হওয়ার সাথে সাথে সেই ভেনাসকে আর দেখা যাচ্ছে না। আনটিল উই হার্ডলি সি উই ফিল দ্যাট ইট ইজ হিয়ার, যদিও বা আমরা সেই ভেনাসকে সেখানে আর দেখতে পাই না, তবুও কিন্তু আমরা অনুভব করতে পারি যে সেটা সেখানে রয়েছে। অর্থাৎ ভেনাসকে আমরা দেখতে পাচ্ছি না, তার মানে তো এই নয় যে ভেনাস ওখানে আর নেই, সেই ভেনাসটা ওখানেই রয়েছে, কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি না কারণ দিনের আলো ফুটে গেছে তার জন্য। ঠিক তেমনভাবেই তিনি স্কাইলার্কের কথা বলতে চেয়েছেন যে স্কাইলার্ককে হয়তো তিনি দেখতে পাচ্ছেন না, কিন্তু তাকে অনুভব করতে পাচ্ছেন, ঠিক আছে। এই স্ট্যান্ডাতে কিন্তু তিনি তার ফিলিংসের বর্ণনা করেছেন, যে তিনি ফিল করতে পারছেন সেই স্কাইলার্ককে। ওকে, নেক্সট স্ট্যান্ডাতে কি বলছে দেখো, অল দ্য আর্থ অ্যান্ড এয়ার উইথ দাই ভয়েস ইজ লাউড
যে সমস্ত আকাশ বাতাস পৃথিবী জুড়ে তোমার ভয়েস অর্থাৎ স্কাইলার্কের যে কণ্ঠস্বর সেই সং সারা জায়গা জুড়ে কিন্তু ছড়িয়ে রয়েছে। উইথ দাই ভয়েস ইজ লাউড, জোর মানে তোমার যে একটা তীক্ষ্ণ যে তোমার ভয়েস রয়েছে, তুমি যে গান গাইছো যে স্বরে, সেই স্বরটা কিন্তু সারা আকাশ বাতাস জুড়ে পুরো একেবারে ছেয়ে রয়েছে। অ্যাজ ওয়েন নাইট ইজ বেয়ার, এখানে বেয়ার বলতে কী বলো তো, ক্লাউডলেস। ঠিক আছে, বলছে যখন রাত্রিতে কোনো ক্লাউড থাকে না আকাশে, যখন ক্লাউডলেস থাকে সেই আকাশটা, ফ্রম ওয়ান লোনলি ক্লাউড দ্য মুন রেইনস আউট হার বিমস অ্যান্ড হেভেন ইজ ওভারফ্লোড। ফ্রম ওয়ান লোনলি ক্লাউড, এবং বলছে যে সেই একটা মাত্র শুধুমাত্র ক্লাউডলেস থাকে আকাশ, কিন্তু একটা মাত্র মেঘের সেই পেজা থাকে যার পিছনে এখানে কিন্তু মুনের কথা বলা হয়েছে। এই স্ট্যান্ডাতে মুনের কথা বলা হয়েছে, কিন্তু এই স্ট্যান্ডাতে কিন্তু ভেনাসের কথা বলা হয়েছে। ঠিক আছে, এখানে কি বলছে দেখো, ফ্রম ওয়ান লোনলি ক্লাউড দ্য মুন রেইনস আউট হার বিমস, যে এবার একটা মাত্র মেঘের আড়ালে কিন্তু সেই মুন লুকিয়ে থাকে, অর্থাৎ সেই ক্লাউডটা মুনটাকে হাইড করে দিচ্ছে, ঢেকে দিচ্ছে, এবং ঢেকে দেওয়া সত্ত্বেও সেই মুনের যে আলোর ছটা যেটা, অর্থাৎ সূর্যের আলোয় তো নিশ্চয়ই মুন আলোকিত হয়, এবং সেই মুনের যে আলো, সেই তার চন্দ্রের যে আভা, সেটা কিন্তু মেঘের আড়ালে ঢেকে থাকা সত্ত্বেও কিন্তু চারদিকে ছড়িয়ে পড়েছে। অ্যান্ড হেভেন ইজ ওভারফ্লোড, এবং সমস্ত স্বর্গ, সমস্ত আকাশ মানেই স্বর্গ মানেই আকাশ, সমস্ত স্বর্গ কিন্তু ওভারফ্লো হয়ে গেছে, অর্থাৎ চারিদিকে একেবারে ছাপিয়ে গেছে। বোঝা গেছে? নেক্সট স্ট্যান্জা কি বলছে দেখো, হোয়াট দ্য ওয়ার উই নো নট। এবার এখান থেকে দেখো একটা নতুন ব্যাপার শুরু হলো, যেটা আমরা কি বলেছিলাম, কটা স্ট্যান্জা হলো আমাদের দেখো, বুঝতে পারবে তাহলে। 1 2 3 3 আর 3 6, 6টা স্ট্যান্জা হয়ে গেল। আমি বলেছিলাম 6টা স্ট্যান্জাকে একভাবে ভাগ করা হয়েছে, নেক্সট 6টা স্ট্যান্জাকে আরেকভাবে ভাগ করা হয়েছে। এবার দেখো এখানে তিনি কি বলতে চেয়েছেন, হোয়াট দ্য ওয়ার উই নো নট। এবার তিনি স্কাইলার্কের মানে পরিচয়টা ভালো করে জানতে চেয়েছেন, স্কাইলার্ককে কম্পেয়ার করতে চেয়েছেন একেবারে খুব ভালোভাবে। তিনি কি বলছেন দেখো, হোয়াট দ্য আর উই নো নট, যে তুমি কি, অর্থাৎ দাও বলতে ইউ, আর্ট বলতে আর, আগেই বললাম যে তুমি কি আমরা না জানি না, তুমি কি গো, তুমি কে, আমরা তো তোমাকে জানি না, চিনি না। হোয়াট ইজ মোস্ট লাইক দি, অর্থাৎ মানে অন্য আর কে আছে যে তোমার মতো, অর্থাৎ সেই স্কাইলার্ককে ভালোভাবে তিনি বুঝতে চেষ্টা করছেন, জানতে চেষ্টা করছেন। সেটা কিন্তু এই 7th নাম্বার স্ট্যান্জা থেকে কিন্তু শুরু হচ্ছে, এবং তিনি কম্পেয়ার করবেন বিভিন্ন জিনিসের সাথে। দেখো, ফ্রম রেইনবো ক্লাউডস দেয়ার ফ্লো নট ড্রপ সো ব্রাইট টু সি অ্যাজ ফ্রম দ্য প্রেজেন্স শাওয়ার্স আ রেইন অফ মেলোডি। তো কি বলছে যে যখন রেইনবো কখন ওঠে, আমরা জানি রেইনবো কখন ওঠে, যখন বৃষ্টি পড়ে এবং আকাশে রোদ ওঠে, এই দুটো ব্যাপার যখন একসাথে ঘটে তখন আকাশে রামধনু ওঠে। তো সেই রেইনবো ক্লাউড, সেই যে রামধনু যে মেঘ, ঠিক আছে, ফ্রম রেইনবো ক্লাউডস, সেখান থেকে কিন্তু যে আলোক ছটা বেরোচ্ছে, দেয়ার ফ্লো নট ড্রপস সো ব্রাইট টু সি, অর্থাৎ যে আলোক ছটা বেরোচ্ছে সেটা কিন্তু অতটাও উজ্জ্বল নয়, নট সো ব্রাইট টু সি। ওকে, অর্থাৎ সেই রেইনবো ক্লাউড থেকে যে বৃষ্টিপাত হচ্ছে, এই যে রেইনবো ক্লাউডস থেকে দেয়ার ফ্লো নট ড্রপস বলতে বৃষ্টিপাত, এখানে যে সেই রেইনবো ক্লাউড থেকে যে বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ সেই উজ্জ্বল মেঘ থেকে, সেই রামধনুর জন্য সেই মেঘগুলো উজ্জ্বল, এবং সেই উজ্জ্বল মেঘ থেকে যে বৃষ্টিটা হচ্ছে সেটা দেখতে যত না উজ্জ্বল লাগছে তার থেকেও বেশি সুন্দর, বেশি উজ্জ্বল তোমার গান। অ্যাজ ফ্রম দাই প্রেজেন্স শাওয়ার্স আ রেইন অফ মেলোডি, তার থেকেও তোমার যে রেইন অফ মেলোডি, অর্থাৎ তোমার যে সুরের বর্ষণ, তোমার সুরের যে কণ্ঠস্বর, তোমার কণ্ঠস্বরের যে বর্ষণ, সেটা কিন্তু আরও বেশি সুন্দর, বেশি উজ্জ্বল। ঠিক আছে, নেক্সট টাইম দেখো কি বলছে, লাইক আ পোয়েট হিডেন ইন দ্য লাইট অফ থট। দেখো এতক্ষণ পর্যন্ত তিনি কিন্তু রেইনবো ক্লাউডসের সাথে সেই স্কাইলারকে তুলনা করছিলেন, এবার তিনি পোয়েটের সাথে তুলনা করছেন স্কাইলারকে, যে লাইক আ পোয়েট হিডেন, মনে করো একটা পোয়েট যে তার ধরো সিউডোনিম ইউজ করেছে, ঠিক আছে, অর্থাৎ ছদ্মনাম ইউজ করে একটা পোয়েম লিখছে, অর্থাৎ অ্যানোনিমাসলি তিনি একটা পোয়েম লিখছেন, অর্থাৎ সেই কবি সম্পর্কে বাইরের কোনো মানুষ জানে না, অর্থাৎ যারা রিডার্স তারা কিন্তু তখনও পর্যন্ত জানে না যতক্ষণ না তারা সেই পোয়েটের লেখাটা পড়ছে। তাহলে যখন একটা পাবলিক আর কি সেই পোয়েটের লেখা হয়তো পাবলিশ হবে, তারপর তারা পড়বে, তাদের ভালো লাগবে, তখন তারা সেই পোয়েটের সম্পর্কে জানতে চাইবে যে এইটা কোন পোয়েট যে সে ছদ্মনাম ইউজ করে এই পোয়েমটা লিখেছে।
তখন তারা জানবে, তার আগে পর্যন্ত জানবে না। অর্থাৎ একটা মানুষ যখন নিজের থেকে নিজেকে কম্পেল করবে, যতক্ষণ পর্যন্ত আর নিজেকে কম্পেল করবে, বাধ্য করবে, ফোর্স করবে যে তার সম্পর্কে জানার জন্য, ততক্ষণ পর্যন্ত সেই পোয়েটের সম্পর্কে সেই দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ দ্য ওয়ার্ল্ড অফ দ্য মেন, মানুষ সেই পোয়েটকে জানবে না, চিনবে না। সেটাই বলা হয়েছে যে পোয়েটও চান, কবি চান যে সমস্ত আশা দিয়ে, ভয় দিয়ে, হ্যাঁ, আশার সাথে ভয়ের সাথে, অর্থাৎ মানুষের মনে আশা থাকুক, ভয় থাকুক এই পোয়েমটা নিয়ে, ঠিক আছে, সিম্প্যাথি থাকুক, হ্যাঁ, এবং এই মানুষেরা এতদিন পর্যন্ত যেটার কোনো গুরুত্ব দেয়নি সেটার গুরুত্ব দিক। তিনি সেই জন্য এখানে বলছেন যে যতদিন পর্যন্ত না মানুষ সেই সমস্ত আশা, ভরসা, ভয় দিয়ে, সিম্প্যাথি দিয়ে যতদিন পর্যন্ত মানুষ এই গুরুত্ব দেবে আর কি, ততদিন পর্যন্ত তিনি তার এই পোয়েম লিখে যাবেন স্পন্টেনিয়াসলি। আনবিটেন বলতে এখানে স্পন্টেনিয়াসলি, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে। অর্থাৎ পোয়েট যে কবিতা লিখছেন সেটা যে তিনি কেউ বলছে তাকে কবিতা লিখতে বা অন্য কেউ বাধ্য করেছে কবিতা লিখতে সেই জন্য নয়, তিনি কিন্তু তার মনের থেকে, তার স্পন্টেনিয়াসলি, তার ভিতর থেকে কিন্তু সেই কবিতাগুলোকে লিখে যাচ্ছেন। অথবা সিঙ্কিং হিমস, যেটা স্তোত্র, অর্থাৎ সং অফ গড যেটা, সেই স্তোত্র তিনি লিখে চলেছেন বা কোনো পোয়েম লিখে চলেছেন, এবং সম্পূর্ণ সেটা তার নিজের অন্তর্দৃষ্টির উপর ভিত্তি করে, তার নিজের থট থেকে, সম্পূর্ণ নিজের ভিতরের সত্তা থেকে তিনি লিখে চলেছেন, ঠিক আছে। তাই বলছে যে লাইক আ পোয়েট হিডেন ইন দ্য লাইট অফ থট সিঙ্কিং হিমস আনবিডেন, যে সেই যে পোয়েট বলো, পোয়েম বলো বা হিমস বলো, সেইগুলো তিনি স্পন্টেনিয়াসলি লিখে চলেছেন টিল দ্য ওয়ার্ল্ড ইজ রট। রট বলতে কিন্তু এখানে ফোর্সড অর কম্পেলড, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না সেই মানুষ, বাইরের মানুষ নিজেদেরকে ফোর্স করছে বা কম্পেল করছে, বাধ্য করছে টু সিম্প্যাথি উইথ হোপস অ্যান্ড ফিয়ার্স, যে সিম্প্যাথি জানাতে আশার সাথে এবং ভয়ের সাথে, ইট হিডেড নট, অর্থাৎ এতদিন পর্যন্ত যে মানুষেরা কোনো গুরুত্ব দেয়নি, পাত্তা দেয়নি, সেইটার তারা দিক, সেই গুরুত্ব দিক তার পোয়েমকে। কবিও চান যে মানুষেরা তার পোয়েমকে গুরুত্ব দিক, তার পোয়েমকে নিয়ে জানুক, পড়ুক এবং সোসাইটির কাজে লাগুক সেই পোয়েমগুলো, ঠিক আছে। তো ঠিক তেমনভাবেই আর কি এই যে স্কাইলার্ক, সেই স্কাইলার্কও যেন তার সমস্ত থট, মানে তিনি যে সেই স্কাইলার্ক যে গান গেয়ে চলেছে সেটাও সে স্পন্টেনিয়াসলি গান গেয়ে চলেছে। অর্থাৎ কোনো মানুষ তাকে গান গাইতে বলছে যে স্কাইলার্ক তুমি একটা গান গাও, সেই জন্য সে গান গাইছে, সেটা নয়, সে কিন্তু স্পন্টেনিয়াসলি নিজের থেকেই গানটা গেয়ে চলেছে, ঠিক আছে। অর্থাৎ কে কিছু বলুক বা না বলুক, কোনো রকম পাত্তা না দিয়ে, কোনো রকম পরোয়া না করে সে কিন্তু নিজের ইচ্ছায়, সম্পূর্ণ স্বেচ্ছায় সে কিন্তু গান গেয়ে চলেছে। ঠিক তেমনভাবেই এখানে একটা পোয়েট, বাইরের মানুষ তাকে কবিতা লিখতে বলুক বা হিমস লিখতে বলুক বা না বলুক, সে কিন্তু স্পন্টেনিয়াসলি তার নিজের থট দিয়ে সে কিন্তু পোয়েম লিখে চলেছে, ঠিক আছে। তো এই হচ্ছে আজ এই অবধি তাহলে থাকলো, ঠিক আছে। নেক্সট দিন আবার তারপর থেকে শুরু হবে। তো চলো তোমরা কিন্তু জোর কদমে এবার পড়াশোনা শুরু করে দাও। আমার ড্রামাগুলো মনে হয় বাকি আছে, ঠিক আছে, একটা ড্রামা হয়েছে, দুটো ড্রামা বাকি আছে, আর পোয়েমগুলো বেশিরভাগই কমপ্লিট হয়ে গেছে। তোমরা একটুখানি প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিও, ঠিক আছে। তো চলো এরপরে তোমাদের পোয়েমটা কমপ্লিট করার পরে কি করা যেতে পারে দেখা যাক। তোমরাও বলো, কমেন্ট করো, আর তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো সেটাও কিন্তু কমেন্ট করো, ঠিক আছে, একটু, তাহলে আমারও ভালো লাগবে। তো চলো আজ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।